28 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা লঞ্চ করা হয়েছে। তো সেটা নিয়ে বিতর্কের শেষ নেই। সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ নানা রকমের ভিডিও তৈরি করছেন, নানা রকমের মন্তব্য করছেন, আর বেশিরভাগ মন্তব্যই আমার মনে হলো বেশ বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে করা হচ্ছে, তো যেটা একেবারেই উচিত নয়, অনুচিত। তো আমি ভেবেছিলাম এই নিয়ে কোনো ভিডিও আমি করব না। আপনারা সবাই জানেন যে আমি একটু প্রতিবাদী মানুষ, অন্যায় দেখলে আমার ঠিক সহ্য হয় না যাকে বলে। তো আমি এমনি আমার লেখার মাধ্যমে অর্থাৎ আমার কলমের দ্বারাই আমি প্রতিবাদটা বেশি করি, তো এক্ষেত্রে মনে হলো একটু ভিডিও করা দরকার, তো তাই জন্য আমি এই ভিডিওটা করছি। এই অন্নপূর্ণা ভাণ্ডারের এই প্রকল্পটি নিয়ে এত বেশি বিতর্কিত মন্তব্য সবাই করছেন, তাই জন্য আমার মনে হলো যে ফর্মটা আমার একবার নিজে স্টাডি করা দরকার, যে ফর্মটার মধ্যে কি লেখা আছে। 12 পাতা 13 পাতা, এবং এইটা নিয়ে তো নানান মন্তব্য, যেটা আমি বললাম। তো আমি ফর্মটা এই আপনাদের দেখাই ডাউনলোড করে ফেলেছি। এটা ফিল আপ করে যে এখনই জমা দেবো বা এসব কোনো কারণে নয়, আমি ফর্মটার মধ্যে ডেটাগুলো কি আছে সেটা দেখার জন্য আমি এটা ডাউনলোড করেছি এবং এই প্রিন্ট আউট বার করে নিয়েছি। তো এবার আমি এই ফর্মটা নিয়ে আপনাদেরকে কিছু কথা বলবো। এই ফর্মটার মধ্যে যে ডেটাগুলো চাওয়া হয়েছে আমি সেগুলো আপনাদেরকে এক এক করে প্রথমে একটু একটু বলে নিচ্ছি। আমি পুরো ফর্মটা ডিটেল করে স্টাডি করব না, কেন অনেক দিগ্গজ পণ্ডিত মহাশয়ারা এই সমস্ত করে ফেলেছেন অলরেডি। তো সেই জন্য আমি জাস্ট একটু একটু করে বলে নিয়ে তারপর আমি ডিসকাশনটা আসছি। প্রথমত যেটা চাওয়া হয়েছে ফ্যামিলি আইডেন্টিটি, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট যেটা নিয়ে সবচেয়ে বিতর্ক, এপিক, তারপরে হচ্ছে ক্যাটাগরি, মানে আপনি জেনারেল কাস্ট না কি এসসি এসটি বা কিছু ওবিসি, এগুলো, রেশন কার্ড আপনি হোল্ডার, রেশন নিচ্ছেন কিনা, ফুড সাবসিডি যেগুলোকে আমরা বলি সেগুলো যে নিচ্ছেন কিনা, এছাড়া আপনার অ্যাসেট কিছু আছে কিনা, অর্থাৎ আপনার কোনো ল্যান্ড কেনা আছে বা কিছু আছে কিনা, ইনকাম বা প্রফেশন, যেটা বাড়িতে হেড অফ দ্য ফ্যামিলি, যাদের গৃহবধূ যারা তারা তো নিজেরা তো কিছুই করেন না, কিন্তু তাদের হাজবেন্ড তো আছেন গার্জিয়ান হিসাবে, সে কি করে, তার ইনকামের স্ট্রাকচারটা কিরকম, প্যান কার্ড, হ্যাঁ, আর একটা হচ্ছে নেচার অফ এমপ্লয়মেন্ট, মানে হাজবেন্ড কি ধরনের চাকরি করে, বেসরকারি করে না সরকারি করে, সেইটা, সিএ আন্ডারে আছেন কিনা, মানে আমি র্যান্ডমলি বলে যাচ্ছি, পরপর এগুলো সবসময় হিসাবে বলছি না। তারপর হচ্ছে এই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা এই সমস্ত কেউ হোল্ড করে কিনা, যে সমস্ত সরকারি যে প্রকল্পগুলো, যেগুলো আগের সরকারের কিছু কিছু বেনিফিট তো সবাই পাচ্ছিল, অনেক বেনিফিটই পাচ্ছিল, কিছু কিছু না, যাই হোক সেইটা, বা এসআইআর সংক্রান্ত কোনো কিছু আপনার ট্রাইব্যুনালে আছে কিনা বা ডিলিটেড হয়ে গেছেন কিনা সেইটা, চিলড্রেন্স ডিটেল, অর্থাৎ কটা সন্তান, তারা কি পড়াশোনা করে, এই সমস্ত, বাড়িতে শিক্ষিত অশিক্ষিত ব্যক্তি কজন আছেন, বা কোনো মিনিস্টার এমপি এমএলএ কোনো সেরকম পোস্টের কোনো বাড়িতে লোক আছেন কিনা, ঠিক আছে, বা কোনো গভর্নমেন্ট পেনশনার হোল্ডার আছেন কিনা, এছাড়া হচ্ছে কেউ জিএসটি পে করেন কিনা, এছাড়া আর একটা যেটা সেটা হচ্ছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। এবার এই যে এগুলো চাওয়া হয়েছে, শেষে একটা খুব সুন্দর কলাম লেখা হয়েছে, যেটা কিনা এই যে ফ্যামিলি মেম্বার তাদেরকেই ধরা হবে যারা একসাথে রান্না করে মিলটা খান, মানে যারা একই, তাদের বাড়িতে একটা হাঁড়িতেই যে কজন খান সেটাকেই একটা ফ্যামিলি ধরা হবে। ধরুন এক একটা বাড়িতে হয়তো অনেকগুলো পরিবার থাকে, অনেকগুলো ভাই থাকেন, কিন্তু তারা কেউ একসাথে খান না, বড় ভাই হয়তো আলাদা খান, মেজো ভাই আলাদা খান, ছোট ভাই আলাদা খান, বা তাদের মা বাবাও আলাদা খান, সেক্ষেত্রে কিন্তু ওগুলোকে একটা ফ্যামিলি ধরা হচ্ছে না। যতক্ষণ না একটা ফ্যামিলির মধ্যে সবাই মিলটা খাচ্ছেন সেটাকে একটা ফ্যামিলি ধরবেন না ওনারা, সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছেন। এবার ওই দিগ্গজ পণ্ডিতরা পুরোটা ডিটেল কিন্তু বলছেন না, তারা যেটা ভয় খাওয়ানোর মতো একটা উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন। এবার আমাকে বলুন, আজকে আপনি যদি কোনো রকম বাইরেও বিদেশে বেড়াতে যান,
বা একটা বাচ্চাকে আমি বিদেশটা ছেড়ে দিই, একটা স্কুলেও ভর্তি করাতে যান, তাহলেও তো আপনাকে একটা ফর্ম দেওয়া হয়। সেই ফর্মটা তো আপনি ফিল আপ করেন, তা সেখানে তো আপনার ডেটাগুলো দেওয়া হয়, আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেখানে চাওয়া হয়, আপনার সেখানে যে আপনার বাচ্চার যে বাবা, যে বা হেড অফ দ্য ফ্যামিলি, যিনি বাচ্চার প্যারেন্টস বা গার্জিয়ান হিসাবে যাচ্ছেন, তার স্যালারি স্ট্রাকচারটা দেওয়া হয়, চায়, লিখতে হয়। আমার ছেলেকে যখন আমি স্কুলে ভর্তি করিয়েছি, আমার হাজবেন্ডের স্যালারি স্ট্রাকচার সেখানে লিখতে হয়েছে। তা এই যদি সেইখানে আমরা এগুলো করে থাকি, তাহলে একটা গভর্নমেন্টের ফর্মের বেলা আমি কেন করব না? সেখানে আমার কেন রাগ হবে? কেনই বা আমার আপত্তি থাকবে? যদি না আমার কোনো গলদ থাকে কোথাও, বা আমার ইন্টেনশন খারাপ থাকে, সেটাই না। তা যে মানুষগুলো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, যাদের সবকিছু ওকে আছে, তারা এই ফর্মটা যদি ফিল আপ করেন, তাদের তো অন্নপূর্ণা ভাণ্ডার আটকানোর কথা নয়। এবার এই যে আমি কারা কিভাবে সুবিধা পাইয়ে দিয়েছিলেন, কারা এই বেনিফিট কিভাবে নিয়েছিলেন, আমি সেসব প্রশ্নে যাচ্ছি না। কিন্তু আমি যেটা বলতে চাইছি, যেটা আমরা এই যেমন সোশ্যাল মিডিয়ায় এগুলো দেখতে পাচ্ছি, তেমনি খবরের মাধ্যমে, যে সংবাদ মাধ্যমের মাধ্যমে যেটা আমরা জানতে পারছি, অনেক পুরুষ মানুষ পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার কি পুরুষদের পাওয়ার কথা? এটা কি নারায়ণ ভাণ্ডার? আপনারাই বলুন, এটা কি নারায়ণ ভাণ্ডার ছিল? তারা নিয়েছেন। এছাড়াও এই লক্ষ্মীর ভাণ্ডার একজন বিবাহিত মহিলা 60 বছরের নিচে পর্যন্ত বয়স পাবেন। বিবাহিত মহিলা অবশ্যই তাকে প্রাপ্তবয়স্কা একজন মহিলাই ধরা হবে। তাহলে কি করে এক একটা জায়গায় 14, 15, 16 বছরের কন্যারা পান? এই প্রকল্পের আন্ডারে তাদের কি অন্তর্ভুক্তি করার কথা নয়? তো এইগুলোকে যদি বাঁচতে হয়, তাহলে সরকারকে কি করতে হবে? সরকার কি আমাদের বাড়িতে রোজ এসে ভেতরে ঢুকে সবকিছু দেখবেন? তার পক্ষে কি সেটা করা যায় না? করতে পারে কোনো সরকার বা তার সমস্ত মন্ত্রিসভার সদস্যরা বা তার অফিসিয়ালরা, তার আমলারা? তাদের তো এই ধরনের ফর্মের মাধ্যমেই ডেটা কালেক্ট করতে হবে। এইটা কি আপনাদের, মানে এটা কেন আপনারা মানে ভুল উত্তেজনা ছড়াচ্ছেন? আমি তো বুঝতে পারছি না। জাস্ট ফর একটা কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, জাস্ট বিকজ নিজেকে ভাইরাল হতে হবে, তার জন্য? কতটা আনএথিক্যাল বলুন তো। অনেক মানুষ আছেন যারা হয়তো এখনো বুঝতে পারছেন না, ভয় পাচ্ছেন, তাদের তো ভয় দেখাচ্ছেন আপনারা। আমি আপনাদের আশ্বস্ত করছি, আমার ব্যক্তিগত এই ফর্ম পড়ে যে অভিজ্ঞতাটা হয়েছে, আমি সেটার মাধ্যমে, যে এটা ভয় পাওয়ার কিছু নেই। এবং যারা এখনো এত তাড়াহুড়ো করে ফর্ম ফিল আপ করার দরকার নেই, মাননীয় মুখ্যমন্ত্রী একথা বলেও দিয়েছেন যে এটা কিন্তু, এই যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারা পাবেন, যতক্ষণ না তারা অন্নপূর্ণা ভাণ্ডারের এই যে প্রকল্পের পুরো ফর্মটা ঠিকঠাক ফিল আপ করে জমা দিচ্ছেন, ওটা কিন্তু বন্ধ হচ্ছে না। তাহলে কিসের অসুবিধা? এখানে ভোট নীতি চলে আসছে, কেন ভোট দিলাম, কেন ভোট দিলাম। আর যদি আপনারা সবাই যারা এই যে প্রতিবাদটা করছেন না, প্রত্যেকটা ভিডিও মানে বানিয়ে বানিয়ে সবাই একটা যেন র্যান্ডম একটা খেলা চলছে, তারা কি সত্যি ভোট দিয়েছেন এই সরকারকে? যদি ভোট দিতেন, তাহলে আমার মনে হয় শুধুমাত্র ভাতা পাওয়ার জন্য ভোট দিতেন না। আপনারা এই রাজ্যে আরো অনেক বেশি উন্নয়ন হোক, আপনাদের পরবর্তী প্রজন্ম, আপনাদের সন্তান সন্ততি ভালো থাকুক, নির্ভয়ে থাকুক, মাথা উঁচু করে বাঁচুক, তার জন্য আপনারা নিশ্চয়ই ভোটটা দিয়েছেন। শুধুমাত্র এই ভাতাটা পাওয়ার জন্য ভোট দেননি, তাই না? তা আপনারা আপনারা যদি সেই মনস্ক হন, যে এই একটা 1 মাসও হয়নি একটা সরকার যে কাজগুলো করছেন, বা একটা প্রকল্প যেটা লঞ্চ করা হচ্ছে, সেটা কেন করা হচ্ছে সেটা না বুঝে আপনারা যদি এইভাবে নাচানাচি করেন বা এইভাবে কন্টেন্ট ক্রিয়েট করেন, তাহলে বুঝতে হবে আপনারা ভোটও এই সরকারকে দেননি। এতটা বিরোধিতা যাদের মনে থাকে, তারা কি আদৌ ভোট দিয়েছেন? আমার তো সেটাই মনে হয়। আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের সদস্য নই, আপনাদের এটা জানিয়ে দিলাম। কিন্তু আমি একজন সমাজ সচেতন মানুষ, শিক্ষিতা মহিলা। তাই আমার যেটা ঠিক মনে হয়, আমি সমাজ মাধ্যমে অবশ্যই সেটা জানাই বা বলবো বা প্রতিবাদ করব। শুধু এই প্রকল্প নয়, পশ্চিমবঙ্গ সরকারের অনেকগুলো প্রকল্প আগে থেকেই চলছে। এই নতুন সরকার কিন্তু সব প্রকল্পই বাদ দিয়ে দেবেন, একটাও বলেননি। কিন্তু যেখানে এই যে তথ্যগুলো আজকে সামনে আসছে, যে এখানে অনেক বেনজল ঢুকেছিল, অর্থাৎ যারা এই দেশের নাগরিক নয়, তারাও এই সমস্ত প্রকল্পের আওতায় তারা পেয়ে এসেছেন। আজকে আমরা
সংবাদ মাধ্যম হচ্ছে আমাদের একটা বড় জায়গা যেখান থেকে আমরা সমস্ত খবরাখবর পাই। সেখানে তো দেখা যাচ্ছে যে বেশ কিছু মানুষ যারা কিনা এই দেশের নাগরিক নন, তারা নিজেরা হেসে হেসে বলছেন যে হ্যাঁ আমরা এগুলো পাই। তাহলে আপনি এবার বলুন তো, আপনি হয়তো একটা জায়গায় বিদেশে বেড়াতে গেছেন। এই যে আমি সম্প্রতি এই বছরের গোড়ার দিকে বেড়াতে গিয়েছিলাম, তো আমাকে তো পাসপোর্ট, ভিসা এসব করাতে হয়েছিল। আমি কি সমুদ্র সাঁতার দিয়ে দিয়ে কেটে অন্য দেশে চলে গেছি, নাকি পাহাড় টপকে টপকে অন্য দেশে চলে গেছি? সেটা তো আমাকে হয় না। সেই দেশকে আমাকে আমার সমস্ত ডকুমেন্টস ছাড়া আমাকে বেড়াতে দিয়েছেন না ঢুকতে দিয়েছেন? তাহলে এই দেশই বা দেবে কেন? আর এই দেশের নাগরিক যারা নয় তারাই বা এই সুবিধাটা না নেবেন কেন? তা সেইটা যদি বাদ বিচার করতে হয় সরকারকে, তাহলে সরকারের কাছে সঠিক তথ্যটা তো দরকার। তাহলে সরকার জানবেন কি করে? এইটা সাধারণ ব্যাপারটা আপনারা বুঝুন। এবার ধরুন কোনো মহিলা যদি সরকারি চাকুরে হন, বা সে কোনো একটা ভালো র্যাঙ্কে ভালো পোস্টে চাকরি করে, সে স্যালারিটা পাচ্ছেন এবং সে তার জন্য ইনকাম ট্যাক্সও দিচ্ছেন, তাহলে সেই মহিলা, অনেক মহিলা তারাও নিচ্ছিলেন, তাদের দেওয়া হবে কেন? তার বদলে যে মহিলা কিছু করেন না সেই টাকাটা তো তাকে দিলে কাজে দেবে, তাই না? একটা সরকার 3,000 টাকা করে মাসে দেবেন নিজের থেকে, এবং সেটা 12 মাস ধরে দেবেন, এবং 5 বছর এই যে সরকারের টেনিওর সেখানে সে দেবেন। তাহলে সে তথ্য নেবেন না? আমার বাড়িতে যদি আজকে আমি একজনকে স্যালারি দিয়ে একটা ধরুন হাউসমেট রাখি, তো সেই হাউসমেটটাকে আমি যে স্যালারি দিয়ে রাখি, তো তার থেকেও তো আমি তথ্যগুলো চাই। তোমার বাড়িতে কজন আছে গো, তোমার তোমার হাজবেন্ড কি কাজ করে, তোমার ছেলে মেয়ে তারা কি করে, তোমার বাড়িটা কোথায়, তোমার অ্যাড্রেসটা আমার জানা দরকার। কেন, তোমার যদি কোনো কারণে অ্যাবসেন্ট করো আমি তাহলে খোঁজ নিতে পারবো, বা তার যদি কোনো ফোন নাম্বার থাকে আমি সেটা লিখে রাখি যাতে আমি তাকে কোনো কারণে কল করতে পারি, বা তার আশেপাশে যদি যে নেবার যারা প্রতিবেশী আছে তাদের জিজ্ঞেস করি যে এই মহিলা যে আমার বাড়িতে কাজ করতে আসছেন তার কি ট্র্যাক রিপোর্টটা ভালো আছে, তার কোনো কোনো খারাপ কোনো ইন্টেনশন নেই তো? এগুলো তো আমরা খোঁজ নিই। তা এই যে আইডেন্টিটি খোঁজগুলো আমরা নিই, একটা বাড়িতে কাজ করতে এলে সে ড্রাইভার রাখলে তার থেকেও খোঁজ নিই, তার বিষয়েও খোঁজ নিই, তার বাড়িতে কে আছে, তার আর কেউ রোজগার করেন কিনা, বা তার সন্তান সন্ততি কজন, তারা কি পড়াশোনা করেন কিনা। তা সেখানে একটা গভর্নমেন্ট একটা এই ধরনের প্রকল্পে আন্ডারে এতগুলো মানুষকে অন্তর্ভুক্ত করবেন, আর তিনি কোনো রকম কোনো মানে ডেটা রাখবেন না, কোনো ইনফরমেশন তিনি রাখবেন না? সেটা চাওয়াটা খুব অন্যায় হয়ে গেল। এটা কি করে হয়? এই কন্টেন্টগুলো কেন আপনারা বানাচ্ছেন আমি জানি না, জাস্ট বিকজ একটা কন্টেন্ট বানাতে হবে বলে। যাদের এই ধরনের এখনো পর্যন্ত নানা রকম দ্বন্দ্বে রয়েছেন, আমি তাদেরকে বলতে চাই যে অযথা ভয় পাবেন না, অযথা বিচলিত হবেন না। হ্যাঁ, আপনারা ভরসা করে এই ফর্মটা যখন দেবে ভালো করে পড়বেন। আপনি যদি কম লেখাপড়া জানেন, তাহলে আপনার যিনি লেখাপড়া জানেন, দেখুন এখন মোটামুটি প্রত্যেক বাড়িতেই কেউ না কেউ লেখাপড়া সবাই শিখছেন, এবং যারা ধরুন আমি বলছি ভিলেজ এরিয়ায়, তাদেরও কিন্তু আশেপাশে অনেকেই লেখাপড়া শিখছেন। তারা তাদেরকে দিয়ে তাদের সাহায্য নিয়ে, বা অফিসিয়াল যারা আছেন অর্থাৎ যারা এই বিষয়ে প্রশাসনিক যারা কাজ করেন, তাদের স্থানীয় বিধায়ক হতে পারে, বা বিডিও হতে পারে, বা বিএলও হতে পারে, যারা আছেন তাদের থেকেও এগুলো বিষয়টা ভালো করে জেনে নিন। জেনে নিয়ে তাদের গাইডেন্সে যারা একদম কিছু পারেন না ফিল আপ করুন। আর অর্ধেকের বেশি কলাম রয়েছে যেখানে খালি টিক মারতে হবে, আপনাকে গোটা কিছু লিখতে হবে না। কিছু কিছু জায়গায় লিখতে হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে টিক মারতে হবে। তা সেটা আপনাদের খুব একটা কঠিন কিছু নয়। তাই এইগুলো নিয়ে অযথা ভয় পাবেন না। আপনারা নিজে যাচাই করে তথ্যগুলো দেখে কলামগুলো পড়ে তারপর ফিল আপ করবেন। কে কি বলল সেই নিয়ে কোনো রকম কোনো কিছু মানে মনের মধ্যে কোনো মানে বিভ্রান্তি আনবেন না, ঠিক আছে? এই যে শুধু লক্ষ্মীর ভাণ্ডার চলছিল তা তো নয়, বহু প্রকল্প চলছিল এর সাথে, এবং এই প্রকল্পগুলো বেশিরভাগই যেটা কিনা আমাদের কেন্দ্রীয় সরকারের প্রকল্প, এখানে নামগুলো বদলে দেওয়া হয়েছিল সেটা আলাদা প্রসঙ্গ, আমি বলছি না। যেমন ধরুন প্রধানমন্ত্রী আবাস যোজনা, বা ধরুন স্বচ্ছ ভারত অভিযান, যেগুলো টয়লেট দেওয়া হয়, টাকা দেওয়া হয়, টয়লেট বানিয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে এই যে এখন ডেটাগুলো কালেক্ট করা হচ্ছে, তো এই যে একটা অন্নপূর্ণার ভান্ডারের যে প্রকল্প, এটা কমপ্লিট হয়ে গেলে হয়তো বা সরকার ওই প্রকল্পগুলোকে নিয়েও আবার শুরু করবেন সবকিছু প্রজেক্ট। তো তাহলে তাদের কাছে যদি এই ডেটাগুলো না থাকে,
তো আগে যেটা আগের সরকারের ক্ষেত্রে যে ভুল ভ্রান্তিগুলো বা ধরুন আমরা যেগুলোকে দুর্নীতি বলে থাকি, করাপশন যেগুলো হয়েছে, যাদের ধরুন পাকা বাড়ি রয়েছে, অনেকগুলো ঘর রয়েছে, সুন্দর অ্যাটাচমেন্ট টয়লেট রয়েছে, তারা আবারও ভুলভাল তথ্য দেখিয়ে দেখিয়ে সবকিছু মিথ্যে বলে বলে ফর্ম ফিল আপ করে করে সব টাকাগুলো নিয়েছেন। অথচ যাদের সত্যিকারের দরকার, যেমন ধরুন যারা এখনো পর্যন্ত গ্রামে গঞ্জে কাপড় দিয়ে ঘিরে টয়লেট করেন, যাদের বেড়ার ঘর, অনেক খবরের মাধ্যমে দেখতে পেয়েছি যারা কান্নাকাটি করছে যে আমাদের এতদিন ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা হয়েছিল, কিন্তু আমাদের পাওয়ার কথা আমরা পাইনি, নেতারা সব নিয়ে একেবারে গুহা আলা সব এক একটা বাড়ি বানিয়েছে, বিরাট স্টেডিয়াম বানিয়েছে। তো আলটিমেটলি এটা তো হওয়ার কথা নয়, তাই না? রাজনীতি আমি করি না, কিন্তু আমার তো এই বোধটা রয়েছে যে এই একটা মানুষের মানে আমরা চাই কি আমাদের উপরে অভিভাবকের মতো নেতারা কাজ করুক, তাই তো, বন্ধুর মতো কাজ করুক, আমাদের পাশে এসে দাঁড়ান। তাই জন্য তো আমরা ভোট দিয়ে তাদেরকে নির্বাচন করে আনি। তো এই সরকার সেটাই করতে চাইছেন বলেই তো সঠিকভাবে মূল্যায়নটা চাইছেন, যাতে সকলের সমানভাবে সবকিছু থাকে। একজনের যার আছে সে পেয়েই যাবে, আর যার নেই সে পাবে না, এটা তো হয় না। তা আজকে এই যে কারুর বাড়ি আছে কিনা, কটা ঘর আছে, এগুলো এই জন্যই দেখা হচ্ছে। আমরা সংবাদ মাধ্যমে ভোটের আগে আমরা জানতে পেরেছিলাম যে আমাদের এখানে চৌরঙ্গির মতো একটা জায়গায় কলকাতার, যেখানে একটা ঘরে 135 জন থাকে। এটা কি পসিবল? এটা কি পসিবল? পরে তো দেখা গেল সেগুলো সব কত দুর্নীতি আছে, সেগুলো নিয়ে আমি এখানে আলোচনা করছি না বা আলোচনা করতে চাইও না। কিন্তু ওই রকম যাতে না হয়, সবকিছুর স্বচ্ছতা থাকে, তাই জন্যই এই ডেটাগুলো তৈরি করা হয়েছে। আর এই ডেটাগুলো যদি সরকারের কাছে থাকে, পরবর্তীকালে যে আরো যে যোজনাগুলো বা প্রকল্পগুলো সরকারের মাধ্যমে সবাই উপভোক্তা যারা থাকবেন তাদের দিতে সুবিধা হবে সরকারের। আর যারা সত্যিকারে তারাই পাবেন, যাদের প্রয়োজন নেই, অপ্রয়োজন যাদের, তাদের দেওয়া হবে না। সেটাই তো উচিত, তাই না? সেটাই তো উচিত। আমার বাড়িতে কি আমরা কোনো রোজ প্রত্যেকদিন এক গাদা করে রান্না বান্না করে সেই খাবারগুলোকে কিছুটা খেয়ে আর বাকিটাকে ফেলে দিই? নাকি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লোককে বলি নিয়ে যাও, সেটা তো বলি না। যতটুকু দরকার আমরা ততটুকুই চেষ্টা করি যে বানানোর, যাতে করে আমাদের জিনিসটা অপচয় না হয়। তো আপনারা যদি এই অঙ্কটা নিজের বাড়িকে দিয়ে বোঝেন, তাহলে সরকারের ব্যাপারটাও বুঝতে পারবেন। সেটাই হচ্ছে কথা। আর একটা প্রশ্ন হচ্ছে যেটা নিয়ে অনেক বেশি হাউচাউ হচ্ছে, সেটা হচ্ছে ডিবিটি। আচ্ছা, ডিবিটি মানে হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। আচ্ছা আপনি বলুন তো, এর আগে যে প্রকল্পগুলো আপনারা যেগুলো যারা পাচ্ছিলেন, হ্যাঁ, যে এই যে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, তো ওগুলো তো ওইভাবেই দেওয়া হচ্ছিল, কারোর বাড়িতে গিয়ে খামে খামে তো দেওয়া হচ্ছিল না হাতে করে। কিছু কন্টেন্ট ক্রিয়েটার জাস্ট বিকজ কন্টেন্ট ক্রিয়েট করতে হবে বলে তারা অত্যন্ত বাজে ভাষা, যেটা খুবই কুরুচিকর, আমি মুখে আনতেও চাই না, আমি শুধু এইটুকু বলছি যে খায় না মাকে, এটা জাস্ট আমি বলছি। এর সঙ্গে আরো বাজে বাজে অ্যাডজেক্টিভ ইউজ করেছেন, যেটা কিনা মহিলাদের মাথা থেকে বেরিয়ে যাবে, তারা বুঝতে পারবে না ডিবিটি কাকে বলে। আচ্ছা, ডিবিটি লিঙ্ক পড়েই তো টাকাগুলো এতদিন তারা পাচ্ছিলেন, তা ওটাই তো আরেকবার বলা হয়েছে ওখানে লিখতে, তা অসুবিধাটা কোথায়? আর কোনো যে ডেটাগুলো দেওয়া আছে ফর্মটার মধ্যে, তার পাশে একটাও লেখা নেই যে এইগুলো পেলে এটা পাবে না, অন্নপূর্ণার ভান্ডার পাবে না, এটা লেখা নেই। কিন্তু ওটা জাস্ট সরকারের কাছে সঠিক তথ্যর জন্য। একটা নতুন সরকার এসছে, একটা এতগুলো রাজ্যবাসীর দায়িত্ব নিয়েছেন উনি, তাহলে তার কাছে তো ডেটাগুলো থাকতে হবে, তবে তো সে সবকিছু প্রকল্প দেখবে। শুধু কি এই একটা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে দেখবেন? আমাদের তো একটা সুশাসন সে তিনি দেবেন বলে এসেছেন, তার জন্য তো তাকে আমাদের নিজেদেরই সহযোগিতা করতে হবে। আমাদের কাছে 5 বছর রয়েছে, সরকারের কাছেও 5 বছর রয়েছে। আমরা একটু ধৈর্য ধরে দেখি না, তারপর যদি আমরা কোনো কিছু বুঝতে পারি তখন আমরা বলতে পারি। আগে তাকে কাজটা করতে দিই, তার আগে আমরা জাস্ট কিছু মানুষ উস্কানিমূলক একটা মানে ভিডিও বানাতে হবে তাই বানাচ্ছে, তাদের নিজস্ব অনেক হয়তো স্বার্থ সিদ্ধি হচ্ছে বা হবে তাই জন্য। কিন্তু আমরা যারা মানে দায়িত্বশীল নাগরিক, শিক্ষিতা নাগরিক, আমাদেরও দায়িত্ব বর্তায় যে এই ভুলভ্রান্তিগুলোকে সংশোধন করে দেওয়া। তাই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে এসেছি যে একদমই ওই সমস্ততে আমল দেবেন না। আপনারা সমস্তটা নিজে যাচাই করে তারপর ফিল আপ করে এই ফর্মটা জমা দেবেন। আর যেটা আরেকটা কথা, সেটা হচ্ছে যে অনেক বাড়িতে যেটা আগে হয়েছে, যাদের যথেষ্ট সক্ষমতা ছিল তা সত্ত্বেও তারা এক একটা বাড়িতে অনেক জন মিলে এই লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যতগুলো প্রকল্প আছে সব পেয়েছে। এটা কিন্তু একেবারে অনৈতিক কাজ হয়েছে। তো সেখান থেকেও বেরিয়ে আসার জন্য এইরকম একটা ফর্ম তৈরি করা হয়েছে। তার মানে এই ফর্মটা যে একেবারে মানে কারোকে দেবো না বলে জাস্ট ভুল বোঝানো হচ্ছে, এটা নয়। এই তথ্যগুলো জানা দরকার, তারপর এখানে অনেক বেশি দুর্নীতি হয়েছে আগে। সেই জন্যই আপনারা ধৈর্য ধরে
অপেক্ষা করুন। এই ফর্মটা আপনারা ডাউনলোড করতে পারলে ডাউনলোড করুন, ভালো করে স্টাডি করুন, পড়াশোনা করুন, তারপর আপনারা এই ফর্মটা ফিল আপ করবে, তাহলে আপনাদের সুবিধা হবে। কোনো ভিডিও দেখে অযথা আপনারা একদমই উত্তেজিত হবেন না, এটাই আপনাদের কাছে আমার বলার উদ্দেশ্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও সব সময় আপনাদের সাহায্য করবে, এটাই আমি আশা রাখি। তাই দেখতে থাকবেন। ধন্যবাদ।